কোন চ্যাপ্টারের? লাস্টে কোন চ্যাপ্টারে পড়াচ্ছ বলো। আমি সাত ভাই চম্পা। সাত ভাই চম্পা, ওটা শব্দগুলো পারি। ওই শব্দগুলো কি পড়েছি সাত ভাই চম্পা? জি মিস। আচ্ছা আমি তোমাকে মুখে দেবো, যেহেতু এখন আর লেখা নেই, আমি তোমাকে কিছু জিনিস মুখে দেবো। আচ্ছা বলো তো রাফিও, জি মিস। বলো তো স্টেক ফুল এটার অর্থ কি? জি মিস। ঘুরতে শুকনা গোবর। পাঁচ গাদা। হ্যাঁ জি মিস। পাঁচ গাদা। পাঁচ গাদা বুঝি নাই? ছায়ের স্তূপ। রাজভান্ডার। কোষাগার। চৌদলা। পালকি মনে হয়, পালকি নয়তো গাড়ি। উত্তম মাধ্যম এটার কি বাচ্চারা কি? উত্তম মাধ্যম জানি। উত্তম মাধ্যম আচ্ছা আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, আর সময় নাই, দিয়ে দাও। মাইদা তোমারটা সবারটা দিয়ে দাও। আচ্ছা আমি এখন যেটা পড়াবো, এই ছেলেদের থেকে একজন তুলো, মেয়েদের থেকে মাইদা তুলো, সাবধানে আসতে আচ্ছা শিশু শ্রম। আজকে আমাদের যে টপিক দেখতে পাচ্ছ রাফি, তাসনিয়া, দর্শী, খেয়াল করো তোমাদের বইয়ে শিশু শ্রম 300 না এত কথা বললে 310 পৃষ্ঠা ভাষা শৈলীর। এই না আচ্ছা শিশু শ্রম। শিশু শ্রম বলতে আমরা কি বুঝি? শিশুদের যে পরিশ্রম বা শিশুরা যে কায়িক পরিশ্রম করে সেটাকে শিশু শ্রম বলে। বেরো যাও, ওখানে বাইরে যাও, যা যা কথা থাকবে বাইরে যাও, কারো যদি প্রয়োজনীয় কথা থাকে অবশ্যই বাড়ি যাবা, বাড়ি যা বলে আসবা। ক্লাসের মধ্যে আরেকটা যদি কারো ফোন ফোন দেখে আমি তার ক্লাস থেকে বের করে দিয়ে আমি ক্লাস নিব। আচ্ছা বসো তুমি পরে আসো। আচ্ছা এখানে শিশু শ্রম বলতে আমরা বুঝি শিশুদের যে পরিশ্রম বা শ্রম যেটা হচ্ছে সেটা শিশু শ্রম। আচ্ছা এইটা 310 পৃষ্ঠায় আছে তোমাদের ভাষা শৈলীতে, কিন্তু এইটা এক না, হ্যাঁ এটা আমি অন্য সাইট থেকে নিয়ে আসছি, বা আরেকটা তোমরা আরেকটা জিনিসের সাথে পরিচিত হও যে এখান থেকে তোমরা কিছু লাইন জানো, এর জন্য আমি নিয়েছি। আর যেটা তোমাদের বইয়ে সেটা তো তোমাদের বইয়ে আছে। আচ্ছা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, এইটা কিন্তু তোমাদের একটা ভাব সমস্যা আছে, যে কারণে তোমাদের এটা আমি তোমার এটা অনুচ্ছেদ হিসেবেও কাজ করছে, আবার ভাব সমস্যা হিসেবেও তোমাদের কিছুটা হেল্প করছে। আচ্ছা অর্থাৎ শিশুরাই আগামী দিনে ভবিষ্যৎ। আজ যারা শিশু আগামী দিনে তাদের উপর ন্যস্ত হবে দেশ পরিচালনার গুরু দায়িত্ব। যে আজকে যারা শিশু তাদের উপরে কি হচ্ছে আমাদের একটা, আমরা তাদের উপরে মানে পরিচালনার গুরু দায়িত্ব, যে দেশের যে গুরু দায়িত্ব সেটা দিচ্ছি। ধরো
তারা তো শিশু থাকবে না, থাকবে? তারা দিনে দিনে বড় হবে, বড় হয়ে তারা দেশের নেতৃত্ব নেবে। তো এই যে যে শিশুরা বড় হচ্ছে, সেই শিশুরা যদি ছোট থেকে পরিশ্রম করে, কায়িক পরিশ্রম বলতে যেটা শারীরিক পরিশ্রম করে বড় হয়, তাহলে সেই শিশুরা কখনো কি হয় না, মানসিক বিকাশ পরিপূর্ণভাবে হয় না। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা, তোমাদের সবকিছুর একটা নিয়ম আছে, শিশু কি কি করণীয়, যে সে স্কুলে যাবে, সে পুষ্টিকর খাবার খাবে, খেলাধুলা করবে, মানসিক বিকাশ, এগুলো সব দিকে খেয়াল রাখতে হবে। ঘরে বাবা মা সাহায্য করবে। তো এগুলো আমাদের একটা শিশুর কাজ। তারপর হাসছি কেন? বই তো দরকার নাই, এখানে কি বই দরকার আছে? স্ক্রিনে তো দেওয়া আছে। তো এখন যে যে শিশুটা পুষ্টিকর খাবার পাচ্ছে না, যে শিশুরা সুন্দরভাবে বড় হতে পারছে না, যে শিশুর মাথার মধ্যে বোঝা যে আমাকে সকালে কাজে যেতে হবে, কাজে যে ওখানে কাজ করে টাকা পেতে হবে, তারপর আমার সংসার চলবে। এবং শুধু তাই না, সেখানে কাজ করতে গেলে কি হয়, সেখানে কাজ করতে গেলে নানান রকম ওদের বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কেউ ওদের নামই ভুলে যায়, অনেকে টোকাই বলে, পিচ্চি বলে, এই বলে, এই বলে, এই শ্যামরা বা নানান কিছু নামে তাদের কিন্তু একটা নাম হয়ে যায়, ঠিক আছে? ওর যে একটা সুন্দর নাম ছিল, বা ওর বাবার বা মার যার নাম ছিল, সেটাই কিন্তু ভুলে যায়। কিন্তু এক একদিন এক এক নামে তাকে ডাকে। এবং এই যে হয়তো পানি ফেলে দিল, হয়তো কাপ ভেঙে ফেললো, বা হয়তো কাস্টমারের খাবার দিতে দেরি করলো, যে খাবে, তাকে কি কোনো একটা চট মেরে বসলো, যে শিশু তো, বাচ্চা তো, ঠাস করে থাপ্পড় মারলো। তো এই যে সে চট থাপ্পড় বা রাস্তায় মানে বাধা করতে করতে বড় হয়, তখন তার মানসিক আর কি থাকে না, ভালো কিছু তার মনের ভিতরে থাকে না। সে মানসিকভাবে ভালো থাকতে পারে না, সে ফিট থাকতে পারে না, কারণ তাকে সবসময় নানান বিপদের সম্মুখীন হতে হয়। এবং এই কিসে আমি একটু পরে তোমাকে দেবো, আমি কি কি বললাম, আমি যা যা বলতেছি আমি একটু পরে সেগুলো তোমাদের কাছে শুনবো। তো যখন এই শিশুরা ঠিক মতন পরিচর্যা পাচ্ছে না, বা মতন বড় হতে পারছে না, তখন কি হচ্ছে, তখন সে নানান রকমের এই যে বাচ্চারা বিভিন্ন দোকানে বা বিভিন্ন জায়গায় কাজ করছে, কাজ করতে করতে বললাম যে নানান রকম বাধা বিপত্তি, কেউ মারে, কেউ থাপ্পড় দেয়, বা কেউ পেটাচ্ছে, কেউ বেঁধে রাখছে। কিছুদিন আগেও তোমরা দেখবে যে 10 বছর বা 10 বছর হতে পারে এরকম, বা তাকেও কম কিনা যায় না, এক শিশুকে বেঁধে পিটিয়ে মেরে ফেলছে। যে এরকম কিন্তু হয়, যে ছোট ছোট ওই শিশুরা তো ক্ষুধা লাগছে, খাবার কোন জায়গা থেকে নিয়ে আসছে, খাবে, চুরির দায়ে তাকে তাকে মেরে ফেলে। তো এই যে যে শিশুরা বড় হচ্ছে, সেই শিশুরা কি হচ্ছে, মানসিকভাবে বিক্ষিপ্ত হচ্ছে, তার মনটা কিন্তু আর সেই শিশু নাই। তার মনটা কিন্তু শিশুর থেকে আস্তে আস্তে বড় হতে, সেই শিশুর মনটা তো শিশুবেলায় তাদের মরে যায়। তাদের মধ্যে কি হয়, পেটের ক্ষুধা, পেটের জ্বালা, এবং তাদের মধ্যে একটা রাগ জেদ জন্মায়। তখন তখন তারা কি হয়, তখন তাদের মধ্যে নানান ধরনের ক্রাইমের একটা প্রবণতা দেখা দেয়। তখন তারা তাদের মধ্যে ক্রাইম, তাদের চিন্তায়, তারপরে পকেট মার, এইরকম নানান কিছু পথ তারা তখন অবলম্বন করে নেয়। তখন এই যে একটা বাচ্চা, শিশু বাচ্চা, সে টোকাই হয়ে গেল, সে রাস্তাঘাটে জিনিস খুঁজছে, তারপর ধরো সে তো করলো, তারপরে দেখা গেলো সে পকেট মারছে, এর খাবার ওর খাবার নিয়ে যাচ্ছে। তো এটা আমাদের জন্য কি ভালো হলো না, আমাদের জন্য কিন্তু ক্ষতি হলো, যে একটা ছেলে সে মানসিক ভাবে সুস্থ না, সে এটাকে আমরা অসুস্থই বলি, যে সে চুরির ধান্দায় আছে, অন্যের ক্ষতির ধান্দায় আছে। তো এই যে একটা শিশু শুরুতে কি হলো, তার শিশুর জিনিসটা নষ্ট হয়ে গেছে। তো আমাদের কি দয়, এটা আমাদের শিশু শ্রম যেটা, সেটা আমাদের বলা আছে যে বন্ধ করার জন্য, যে শিশুরা শিশুর উপযোগী কাজ করবে, তারা স্কুলে যাবে, তারা পড়ালেখা করবে, তারা খেলাধুলা করবে। এই ধরনের অনেক গভর্নমেন্ট কিন্তু অনেক কাজ করেছে, যে শিশুদের নিয়ে, শিশুদের যে কোনো পরিশ্রম যেন নেওয়া হয়, শিশুদের স্কুলে যাওয়ার ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়, স্কলারশিপ দেওয়া, এরকম নানান ব্যবস্থা করেছিল। কিন্তু আমরাই আসলে কি, আমাদের দেখা যায় যে আসলে বাবা মারা ভাবে যে স্কুলে যাবে, তাকে একটা দোকান দিলে মাস শেষে 400 টাকা পাবে, মাস শেষে 600 টাকা পাবে, বা 15 দিনে পাবে, তাতে বাবা মারা কি হয়েছে, খুশি হয়ে যায়। কিন্তু ওই বাচ্চাটাকে যে ধ্বংস করে ফেললো, সেদিকে কিন্তু খেয়াল। তো এটা শুধু ওই বাবা মার জন্য না, মানে ওই এলাকার জন্য না, পুরো সার্বিক দেশের জন্য কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। আচ্ছা, আমি এখন এটা বলি, এটা তোমাদের বই যেটা আছে সেটা তো তোমরা লাইন টু লাইন ধরে পড়বে। আমি আবারও বলতেছি, এইগুলা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কিন্তু হুবহু এরকম করে লিখবা না, নিজের জ্ঞানের বুদ্ধিতে কিছু লাইন বাড়াবা, কিছু লাইন চেঞ্জ করবা, এবং নিজের মতন করে আরো কিছু তথ্য দিবা, ঠিক আছে? এটা তোমার বইয়ে নাই, এটা বইয়ের বাইরে। আচ্ছা, এখান থেকে আচ্ছা, কিন্তু নানান কারণে শিশুরা আজ উপযুক্ত পরিচর্যা থেকে বঞ্চিত।
জীবিকার প্রয়োজনে তারা শ্রম দানে বাধ্য হচ্ছে। বর্তমানে অনেক শিশুই সুন্দর শৈশব ও বিকশিত জীবনের সবচেয়ে বড় বাধা এই শিশু শ্রম। মানে সুন্দর শৈশব, ওই যে বললাম ছোটবেলাটা, এবং বিকশিত মানে তার যে একটা জীবন ছিল সে সুন্দরভাবে বিকশিত করবে, সেটা কিন্তু এই শিশু শ্রম তাকে বঞ্চিত করে দিল। যে বয়সে বই ধরবে সেই বয়সে তাকে হাতুম নিয়ে, তারপর বিভিন্ন কিছু নিয়ে, চা ট্রে নিয়ে দোকানে দোকানে বা জায়গা জায়গা দৌড়ানো লাগছে। তার তো ওই সময় বই খাতা নিয়ে দৌড়ানো কথা, তাই না? তো তার কিন্তু তার জন্য খুব বাধা। শিশু শ্রমকে শিশুদের জীবনে একটি অমানবিক অধ্যায় বলা হয়। যে শিশু শ্রমকে শিশুর জীবনে একটা অমানবিক অধ্যায়। প্রয়োজনের থেকে বেশি ওয়েট তোলানো, দেখবা যে কুলির কাজ করতেছে তারা, যে রেল স্টেশনে দেন দেন স্যার আমার দেন আমি নিয়ে যাব, এই যে মাথার মধ্যে একটা বোঝা নিয়ে গেল, তার থেকে বোঝার ওয়েট বেশি। এই যে তার একটা অমানবিক, এটা তার জন্য। শিশু শ্রমের কারণে শিশুদের স্বাভাবিক মেধার কোনো বিকাশ ঘটে না। যে শিশু শ্রমের কারণে তাদের মেধার কোনো বিকাশ ঘটতেছে না, যে কোনো কিছু নতুন কিছু তথ্য, নতুন কিছু শেখা, ভালো কিছু শেখা, এ ধরনের কিছু হচ্ছে না। ফলে শিশুরা অন্ধকারেই থেকে যায়। শিশু শ্রম শিশুদের শারীরিকভাবে দুর্বল করে। শিশু শ্রম শারীরিকভাবে দুর্বল করে কিভাবে? যখন একটা শিশু প্রয়োজন থেকে বেশি নিচ্ছে, তখন তার হাড়ে, তার মাংসে, তার ঘাড়ে বিভিন্ন ভাবে কিন্তু প্রভাব পড়ে। ঠিক আছে? মেরুদণ্ডের ক্ষতি হয়, অনেক কিছু ধরনের ক্ষতি হয়। আর এত ভারী জিনিস নেওয়ার কারণে কিন্তু সে শারীরিকভাবে কি থাকে, কাহিল থাকে, দুর্বল থাকে। তোমরা একটু পড়া বেশি হলে একটা জিনিস বললে উপরে হাত থাকো না, জানলা আছে অনেক জিনিস দিয়েছি। আর প্রতিনিয়ত এদের এদের প্রতিভা আমরা নিয়ত নিতে হচ্ছে। কিন্তু আমরা একদিন বছরে একদিন নিয়ে হাঁপিয়ে যাই, কিন্তু এদের প্রতি মানে মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় এইসব নিয়ে তাদের কাজ, তাহলে তাদের কতটা কষ্ট হয়। আচ্ছা, স্বাস্থ্য দুর্বল হলে তারা পুষ্টিহীনতায় ভোগে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের শ্রম শক্তির শতকরা 12 ভাগই শিশু। পরিসংখ্যান অনুযায়ী মানে একটা গণনা করে দেখা গেছে যে শ্রম শক্তির মানে প্রায় 12 ভাগই তারা, যারা কায়িক পরিশ্রম করতেছে শ্রমিক, তারা তাদের মধ্যে 12 ভাগই হলো গিয়ে শিশু। আর্থসামাজিক পরিস্থিতির কারণে শিশুদের এক বিরাট অংশ শ্রমদান করতে বাধ্য হয়। এদেশে শতকরা প্রায় 20 ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। 20 ভাগ মানুষ দারিদ্রের সীমা মানে দরিদ্র থেকে নিচের দিকে অবস্থান করছে। এইসব মানুষ বাধ্য হয়ে বাড়তি উপার্জনের জন্য তাদের সন্তানদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত করে। এই যে বাধা, আমার সংসার কিভাবে চলে, আমি তো দরিদ্রের মধ্যে আছি বা দরিদ্র থেকে আরো নিচে আছি। তো এইটার জন্য বাবা মারা কি করে, সন্তানদের এই যে ঝুঁকিপূর্ণ কাজ দেয় না, আমার 3 বেলা খাইতে হবে, ছোট ভাইটাকে স্কুলে দিতে হবে, নানান কিছু বলে সন্তানটাকে কাজে পাঠিয়ে দেয়, যে ও দায়িত্ব নিবে নানান কিছু করে। রাজনৈতিক বিপর্যয়, সাম্প্রদায়িকতা, উদ্বাস্তু জীবনের ছিন্নমূলতা, অভিভাবকের নিঃসৃত আচরণ, মাতা পিতার পঙ্গুত্ব ইত্যাদি কারণে শিশু শ্রমের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। এখানে আসলে কেন, এছাড়াও অনেক কিছু আছে, যেমন অনেক কারণে রাজনৈতিক একটা অস্থিরতা চলতেছে আমাদের, তাই না? রাজনৈতিক অস্থিরতার কারণে দেখা যায় যে আমাদের ব্যক্তি জীবনে খুবই প্রভাব পড়ে। যদিও আমরা আমরা রাজনীতি করি না, বলবো যে আমরা কি রাজনীতি করি না, কিন্তু রাজনীতি করছে যে তার একটা, এই যে দ্রব্যমূল্য বাড়ছে কমছে, নানান কিছু সমস্যা হচ্ছে, বন্যার পানি আটকে যাচ্ছে বা আমরা হাহাকারে ভুগছি, এগুলা এই যে এইটা একটা রাজনৈতিক অবস্থা। এই যে এইটার কারণে আমাদের কি হচ্ছে, আমাদের যে সাম্প্রদায়িকতা, মিলেমিশে থাকা, বা আমাদের একদম ছন্নমূল একটা জীবন, যে এখানে ঘোরা ওখানে ঘোরা, উদ্বাস্তুর মতন ঘোরা, অভিভাবকদের খারাপ আচরণ এবং মানে এই এই সবগুলোর কারণে কি হচ্ছে, একটা শিশু মানে সে ধ্বংস হয়ে যাচ্ছে। তখন তার মধ্যে কি হচ্ছে, শিশু বলতে আমরা একটু বড় হয়ে গিয়ে ঠিকগুলো করবো তা বলতে পারছি না। তারপরে ফলে যেটা হচ্ছে, শিশু শ্রমের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এইসব কারণে। শিশু শ্রমের কারণে বিদ্যালয়ে ভর্তি হয়েও অর্ধেকের বেশি শিশু অকালে ঝরে পড়ে। যে শিশু শ্রমের কারণে বিদ্যালয়ে ভর্তি হলেও যে অনেকে হয়তো ভর্তি হয়েছে, কিন্তু তারপরেও কি হচ্ছে, বেশি দিন শিশু মানে টিকতে পারে না। তাহলে কি হচ্ছে, তারা ঝরে যায়, মানে তাদের সামনের দিকে তারা কোনো কিছু এগোতে পারে না। আচ্ছা, পিতা মাতা 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 পিতার পঙ্গুত্ব ইত্যাদি, মানে মাতা পিতার পঙ্গুত্ব বলতে কিন্তু পা নাই এমনটা না, মাতা পিতা পারছে না করতে। অনেকে আছে না, পিতা মাতা করতে পারছে না, চেষ্টা করছে হচ্ছে না, বা টাকা আর্ন করতে পারছে না, বা কোনোভাবে চাকরি চলে যাচ্ছে, বা বিজনেসের অবস্থা ভালো না, এইটাকে। আচ্ছা, শিশু শ্রমের কারণে বিদ্যালয়ে ভর্তি হয়েও অর্ধেকের বেশি শিশু অকালে ঝরে পড়ে। যে শিশু শ্রমের কারণে বিশ্ববিদ্যালয়ে অর্ধেকের বেশি ভর্তি হচ্ছে, ঠিক আছে, কিন্তু তারা কি হচ্ছে, আবার অকালে ঝরেও পড়ছে, অকালে তারা ঝরে পড়ে, কারণ এই এই শিশু শ্রম মানে এই প্র্যাকটিস তাদের না। অর্থাৎ শিশু শিক্ষার সাথে শিশু শ্রমের একটি বিপরীত সম্পর্ক রয়েছে। আবার শিশুরা
কর্মস্থলে যে ঝুঁকিপূর্ণ কাজ করে তা তাদের বিকাশকে বাধাগ্রস্ত করে। যে তাদের যে কর্মস্থলে যে ঝুঁকিপূর্ণ, ধরো যে রড কাটা, তারপরে কাচের কাজ করা, যে থাই ক্লাসের কাজ করা, তারপর রাস্তা নির্মাণের কাজ করা, এগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ, যে কোনো সময় যে কিছু হতে পারে। তারপরে রান্নাঘরে হোটেলের কাজ, যে হোটেলের যে কোনো সময় সিলিন্ডার লিক হতে পারে বা বিভিন্ন কিছু। তো এই যে এইসব ঝুঁকিপূর্ণটা তাদের যে বিকাশ, মানে তাদের যে বিকাশ বলতে মানসিক পরিস্থিতি বা মানসিক শান্তি বা মানসিক ভাবে পড়া, সেটা কি হচ্ছে একটা বিশাল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে তারা যেমন তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি জাতি ধীরে ধীরে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তারা যখন তাদের প্রাপ্ত অধিকার থেকে তারা মানে চিনতে পারতেছে না, তেমনি জাতীয় কি করতেছে, জাতি ধীরে ধীরে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তখন আসলে এই যে যখন আমি সমস্যায়, আমার সমাজ সমস্যায়, তখন অটোমেটিক আমার দেশ কি হচ্ছে, সমস্যা হচ্ছে। আমার সাথে কিন্তু আমার পুরো জায়গাটা জুড়ে মানে এদের প্রতিটার সাথে আমার সম্পর্ক, তোমার সাথে, আমার সাথে, এর সাথে, তার সাথে, বা তোমার পাশের বাসার সাথে, সবার সাথে সবার কিন্তু একটা, আমরা বলি যে আমি তো যাই না পাশের বাসায়, কিন্তু আমাদের সম্পর্ক আছে। আমাদের কিন্তু কারোর উপর ক্ষতি হলে বা টাকার ক্ষতি হলে কিন্তু আমাদেরও সেটার উপর কি হচ্ছে, প্রভাব পড়বে। দেশের অবস্থা খারাপ হলে আমাদের উপরেও খারাপ হবে। আচ্ছা, ফলে তারা যেমন তাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি ধীরে ধীরে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তাই শিশু শ্রমের বন্ধের জন্য যথাযথ আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের পাশাপাশি শিশু বান্ধব সামাজিক কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। শিশু শ্রম ও অধিকার সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলে শিক্ষিত সচেতন মানুষ নতুন প্রজন্ম গড়ে উঠবে, এবং যারা দেশের বোঝে না বা বরং থেকে আচ্ছা এটা লিখেছে, যারা দেশের বোঝা নয়, বোঝা বোঝা, তারা দেশের বোঝা নয় বরং সম্পদে দেশের গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। ঠিক আছে, যে আমরা এইটা আমাদের কি, আমরা সমাজে বোঝা হয়ে যাবো, বারবার চুরি, চুরি কি প্রতিদিন করতে পারবো? এক সময় কিন্তু চুরি করারও অনিয়া এসে এসে যাবে, বা চুরি করতে মন যাবে না, তখন সে কি বেকার করে রইলো না? এই যে এটা আমাদের কিন্তু আমার সামনে দিকে দেশটা ভালো হবে, বা দেশের দিকে আমরা, দেশের কাছ থেকে আমরা অনেক কিছু পাবো, সেটার জন্য কি হচ্ছে, এটা একটা বড় ভূমিকা পালন করছে যে পারবে না। ঠিক আছে, তো এইটা তোমাদের এক ধরনের শিশু শ্রম। তো আর বইয়ের মধ্যে আছে, এটাও কাছাকাছি। তো আমি এটা শুধু ব্রেনে ঢোকানোর চেষ্টা করলাম যে তোমরা একটু এখান থেকে কিছু লাইন নিবা, নিয়ে আর এটার সাথে মিলিয়ে তারপর লেখো, শুধু গতানুগতিক ভাবে লিখবে। বাবা আচ্ছা, আচ্ছা, এখানে কি শিশু শ্রম নিয়ে আর কোনো কিছু জিজ্ঞাসা আছে? এই শিশু শ্রম নিয়ে আপনার জিজ্ঞাসা আছে? তোমরা তোমাদের যে কোনো বাংলা দ্বিতীয় পত্রের শিশু শ্রম পাবা, ভাষা শৈলী তো পাবাই, আছে আমি বলে দিলাম 310 পৃষ্ঠা 15 নাম্বার, এটা শিশু শ্রম। কিন্তু তোমরা যে কোনো জায়গায় কিন্তু অন্য বইয়ে গেলেও তোমরা শিশু শ্রম পাবে। কয়েকটা জায়গা থেকে শিশু শ্রম করে নিজের মতন করে বানিয়ে লিখবে, বারবার বলছি বানিয়ে লিখবে। ঠিক আছে, এখান থেকে কিছু শব্দ নিবে, যে কঠিন কঠিন শব্দগুলা কি, সেই শব্দগুলো শুনতে কতটা ভালো লাগে, সেই ভালো লাগাটা নিয়ে তুমি তোমার মতো করে লিখবে। একবার নরমাল ভাবে তুমি একদম কথার মতন করে গল্প করে লিখবা। ওকে, এটা নিয়ে কোনো বোঝার কিছু আছে? শিশু শ্রম নিয়ে, শিশু শ্রম নিয়ে কোনো জিজ্ঞাসা আছে? এই নো মিস। আচ্ছা, তাহলে এটা তোমাদের লেখা এবং পড়া কালকে। এই কথা না, শিশু শ্রম, এই কি বললাম, কথা বলতেছে কেন, কথা বলতেছে কে? আচ্ছা, এখন তোমরা তোমাদের বইটা প্রিপেয়ার করো। আচ্ছা, শিশু শ্রম পড়া এবং লেখা
সাগর পাড়ি দিব। আমি সাগর পাড়ি দিব। এই না আচ্ছা দেখতে পাচ্ছি। আচ্ছা আমি সাগর পাড়ি দিব। ইয়ে রিতিকা জোরে পড়ো, তুমি কি লিখছো এখানে? জোরে পড়বা। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই তোমরা কি শুনতে পাচ্ছ? No, miss. দাও শোনা যায় না? No, miss. That's the বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি সব বয়সের মানুষের জন্য সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। অল্প বয়স থেকে তিনি কবিতা ও গান রচনা করতে পারেন। অগ্নিবীণা, বিষের বাঁশি, সমবাদী ইত্যাদি তার লেখা কয়েকটি বইয়ের নাম। নিচে কাজী নজরুল ইসলামের একটি কবিতা দেওয়া হলো। কবিতাটি নীরবের পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সরবে আবৃত্তি করো। আচ্ছা কি আপনি কি কত 4 লাইন কত? সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সুপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। আচ্ছা ইয়ে রাফি তাসনিয়া সাবা Yes, miss. পরের লাইন দিয়ে তুমি পড়ো। ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমি তারে বুঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তমালা আমারে নজরানা। চারপাশে মোর গাংছেলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমার নতুন দেশের তীর। আচ্ছা আমরা এই কবিতাটা কিন্তু আমাদের অনেক বড়, একটু তাকিয়ে দেখো অনেক বড়। হ্যাঁ তো আমরা এইটাকে 3টা ভাগে পড়বো। প্রথম 10 লাইন এখান থেকে পড়বো, এটা কিন্তু মুখস্থ করতে হবে। আচ্ছা আমি সাগর পাড়ি দিব, আমি সওদাগর, খেয়াল করো। সওদাগর মানে যিনি আচ্ছা কথা কি শেষ? এই আচ্ছা সওদাগর যারা কি করছে, এক জায়গা থেকে জিনিস এনে আরেক জায়গায় বিক্রি করতো, মানে এটা একটা ব্যবসা, ঠিক আছে? আচ্ছা সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। সপ্ত মধুকরটা লোকে যে নৌকা বাস যে তার কথা বলেছে। আমার ঘাটে সওদা নিয়ে যাব সবার ঘাটে, যে আমার ঘাটে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে, যে সওদা বলতে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাব সবার ঘাটে, মানে অন্য ঘাটে যাব। চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে, যা আমার তখন বেচা কেনা চলবে বিশ্বজোড়া, মানে একদম ঘরে ঘরে বিশ্বজোড়া, মানে সব জায়গায় যাবে। ময়ূরপঙ্খী বজরা আমার লাল পাউটা তুলে, ঢেউ দোলায় মরাল সম চলবে দূরে দূরে। যে ময়ূরপঙ্খী বজরা আমার, ময়ূরপঙ্খী বজরা বলতে যে আমরা তো নৌকা দেখেছি তাই না, এটা মনে করো অনেক বড় আকারে এবং এটা খুব সুন্দরভাবে কারুকাজ করা। আমি রানী কি কথা বলি? আচ্ছা এই তো বজরা বলতে আমরা সেই পিঠটাকে বুঝি যেটা মধ্যে অনেক বড় থাকে এবং ওখানে জিনিসপত্র আনা করা। লাল বাউটা মানে ওই পাল্টা কথা বলেছে। ঢেউয়ের দোলায় মরাল সম দূরে চলবে, মানে ঢেউয়ের দোলায় দোলায় এটা কি হবে, দূরে যাবে, দূরে সরে যাবে, আস্তে আস্তে দূরে যাবে। আচ্ছা সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তৈরি বোঝাই করে দেবে উপহার। যে সিন্ধু আমার বন্ধু হয়ে, যে সাগর যে বন্ধু হয়ে রতন মানিক, মানে রতন মানিক তার আমার তৈরি বোঝাই করে দিবে উপহার। যে সাগর তাকে কি করবে, অনেক কিছু দিবে, দিয়ে তার একদম তার তৈরিটা, মানে তার যে নৌকাটা সেটা একদম বোঝাই করে তাকে উপহার দিবে। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, যে পুত্রের দ্বীপে আশা আশায় থাকবে যে তার জন্য প্রতিটা দ্বীপের যে মানে যে কি করছে
উপহার দিচ্ছে, ঠিক আছে। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেটে খানা, শক্তি দেবে মুক্তমালা আমার নজরানা। দ্বীপে দ্বীপে আমার আশায় সবাই বসে থাকবে বা থাকবে, ঠিক আছে, যে তারা উপহার, নজরানা মানে গিফট বা উপহার, তারা মুক্তের মালা মানে দিবে, এরকম ঢেলে দিবে, ঠিক আছে। কি আনন্দ যে আগের দিন রাত দশটার এরকম মুক্তার মালা স্বর্ণ ঢেলে দিত না এরকম। আচ্ছা, তো চারপাশে মোর গানচিলারা করবে এসে ভিড়, হাতছানি ডাকবে আমার নতুন দেশের তীর। যে চারিদিকে গানচিল যে পাখিরা সেটা কি করবে, ভিড় করবে এবং হাতছানিতে ডাকবে যে নতুন দেশের তীরের জন্য। তো এইটা একটা এটা একটা কবিতা কাজী নজরুল ইসলামের। এই কবিতা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গল্পের এই যে আমি সাগর পাড়ি দিব, আমি আমি বড় ব্যবসায়ী বা সওদাগর, আমি আমার সাগরে ভাসাবো, তার একটা সুন্দর একটা তৈরি আছে বা নৌকা থেকে বড় একটা অংশ, আর ঘাটে ঘাটে তার কি করবে, জিনিসপত্র যাবে, সে বিক্রি করবে, এক জায়গা থেকে বিক্রি করবে আরেক জায়গা থেকে নিয়ে আসবে, কিন্তু তার প্রতিটা জায়গায় তার বিচরণ থাকবে, সেটা বলেছে। যে সে ময়ূরপঙ্খী বজরা করে সে লাল পাল্টা তুলে কি করবে, ঢেউর সাথে ওই মরাল যে ইটা কি বলে, মরাল যে কি রাজহাঁসের মতন করে দুলে দুলে চলবে। আর সিন্ধু যে কি করবে, সে পানি থেকে অনেক মণিমুক্ত এনে তাকে উপহার দিবে। আর দ্বীপে দ্বীপে সবাই আশার পেতে থাকবে যে শক্তির মালা দিবে, তাকে কি করবে, শক্তির মালা মানে ঝিনুকের মালা উপহার দিবে। চারপাশে গানচিলেরা এসে ভিড় করবে এবং হাতছানি দিয়ে ডাকবে যে আমার নতুন দেশের তীর, নতুন দেশটা তাকে হাত তুলে ডাকবে যে আসো, যে তার কল্পনাতে নতুন দেশটা এমন হবে যে সুন্দর একটা দেশ হবে। তো এই যে এই কবিতাটা কিছু শব্দ কঠিন আছে, কিন্তু তোমাদের বইয়ের সেই শব্দগুলো শব্দ দেওয়া আছে। এই শব্দগুলো খুব ভালো, হ্যাঁ প্রথম 12 লাইন, এই যে আর বাকিটুকু আছে সেই বাকিটুকু আমি পরে পড়াই দেব। দেখো 12 লাইন, নতুন দেশে কি বলছে, 12 লাইন, নতুন দেশে কি বলবে, 12 লাইন না না, লেখা শুধু শিশু শ্রমটা শুধু লিখে নিয়ে আসবা, আমি ক্লাসে কিন্তু ধরবো, 2-3টা বই ঘাটাঘাটি করে লিখবা বা নিজে পড়েছি এটা ভাবো যে এইভাবে দিলে ভালো, তো দিবা, কোনো সমস্যা না। কাজী নজরুল ইসলাম সম্পর্কে লিখতে হবে না, কবিতা যেগুলো পড়েছি সেটা আমি তোমাদের দেবো, হ্যাঁ আমি তোমাদের একটা কাগজে আকারে দেবো। এইখানে আমাকে দেখাও, বলো যে কার কোনো জায়গায় বোঝার প্রবলেম আছে, এই বোঝার কোনো প্রবলেম আছে, বলো বলো আসে, বলো তাদের বলো, বলো হ্যাঁ সাগর, আচ্ছা তাহলে এটা যদি প্রবলেম না আছে, আচ্ছা এখানে ইয়েতে বোঝার কোনো প্রবলেম আছে, রশি, আবরার, আজমাইন, রাফিউ, মুনতাসি, তাসনিয়া, সাবা, কারো কোনো জায়গায় প্রবলেম আছে বা নো মিস, নো মিস। আচ্ছা এই 12 লাইন কিন্তু আমাকে এই 12 লাইন কিন্তু আমাকে মুখস্থ দিতে হবে। তোমাদের কি অনলাইনে কি কোনো জায়গায় বোঝার প্রবলেম আছে? হ্যালো নো মিস, নো ওকে মিস। আচ্ছা প্রথম 12 লাইন আমাকে মুখস্থ করতে হবে, কেন মুখস্থ করবে সেটা আমি বলি। মাইদা সুজা বসাও, মুখস্থ করতে এই কারণে যদি আমাদের এক লাইন, আমাদের কিন্তু এই কবিতা খুবই ইম্পর্টেন্ট,
প্রতিটা লাইনে কিন্তু অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। যার যে ক্লাস থেকে বেরো যাও, যাও গেট আউট, যাও বেরো, তাও নাকি বেরোতে দাও, যাও বাইরে যাও, বসো। আর ঘড়ি দেখার টাইম, তোমার সাথে কি বলতেছো? যাও, ক্লাস করতে হবে না, বাইরে যে চেয়ারে বসো, কোনো ক্লাসের দরকার নেই। নো সরি, যাও চেয়ারে যাও, চেয়ারে যাও বসো, ক্লাসে পড়ে আসবা, তুমি অনেক পারো, সব বুঝে গেছো। আচ্ছা, এখানে দুইটা লাইন করে, অবশ্যই দুইটা লাইন করবে এবং দুইটা লাইনের ব্যাখ্যা তোমাকে করতে হবে খুব ভালো করে। প্রতিটা লাইনে যদি এমন হয় শূন্যস্থান পূর্ণ, যে মাঝখান থেকে দিল, ধরো এই পাশে দিল, চার পাশে মোর গান ছিলেরা করবে এসে ভিড়, পরের লাইন দিল, তো পরের লাইনটা কি হবে? তখন কিন্তু আমরা, আমাদের যদি কবিতাটা মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমরা পারবো না, ঠিক আছে? সেজন্য আমরা কবিতাটা আমাদের মুখস্থ করতে হবে, 12 লাইন করে ভাগ ভাগ করে আমরা 2 দিন 3 দিনে মুখস্থ করবো, কিন্তু মুখস্থ করতে হবে। আর এটা মনে হয় একটু আছে, তো আমার মনে হয় খুব বেশি কঠিন হওয়ার কথা হবে না মনে হয়। তারপর আমি তোমাদের একটু কষ্ট করে হলেও মুখস্থ করতে বলবো। আর এমন হইতে পারে যে আমার ঘাটে সওদা নিয়ে যাবো সবার ঘাটে, চলবে আবার বেচা কিনা বিশ্বজোড়া হাটে, এই দুটা লাইনের ব্যাখ্যা করো। এগুলো কিন্তু খুব বেশি আসে প্রতিটা লাইনের ব্যাখ্যা। সেজন্য আমি বারবার যে তোমাদের যদি কোনো জায়গায় কোনো লাইনে প্রবলেম হয় যে হ্যাঁ এই লাইনটা আমি বুঝি নাই বা এই লাইনটা আমি জানি না, তো তাহলে সেক্ষেত্রে আমি আবারও আলোচনা করবো। কোনো লাইনে কি কোনো বোঝার বাকি আছে? আচ্ছা, বাসায় বসে 12 লাইন আবার পড়বে, পড়ে কোন জায়গায় কোনো বোঝার বাকি থাকলে আমাকে আবারও ক্লাসে জিজ্ঞেস করবে। আচ্ছা, তুমি কি বললা? আচ্ছা, ময়ূরপঙ্খী বজরা আমার লাল পাউডার তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চর্বি দূরে দূরে। যে ময়ূরপঙ্খী যে বজরাটা, বজরা মানে যে নৌকার থেকেও অনেক বড়, যেটা আগেকার দিনে জমিদাররা বা রাজা রাজা বা জমিদার বা এই ধরনের লোকজনরা ব্যবহার করতো, যে ওই বজরাটা অনেক বড় থাকতো নৌকার মতন, সেটার ভিতরে সব ধরনের থাকা টাকা এবং রাজকীয় ব্যবস্থা থাকতো, যে ভিতরে অনেক বড় এবং ভিতরে থাকার মতন খুব ভালো ব্যবস্থা। তো এই যে ময়ূরপঙ্খী বজরা করে যে যে নৌকাটার কথা বলতেছে, লাল বারোটা মানে যে পালটা তুলে যাবে, ঢেউয়ের দোলায় দোলায় মরাল সম চলবে দুলে দুলে। যে ঢেউয়ের দোলায় দোলায় মরাল যে রাজহাঁসটা, সেটাও সাথে সাথে মানে সমমানের সাথে সাথে দুলে দুলে চলবে। ময়ূর, এখানে তাহলে মূল কথা কি হলো, যে ময়ূরপঙ্খীর যে নৌকাটা সেটা লাল তুলে, কবি এখানে বলেছেন যে তার যে ময়ূরপঙ্খী যে বজরাটা বা যে নৌকাটা, সেটার একটা লাল একটা পাল তুলে সে তুলে যাবে, এবং সেই সাথে ঢেউয়ের কিছু দোলা আছে, সেই ঢেউয়ের দোলার সাথে সাথে আমাদের পানিতে আমরা কি দেখতে পাই, অনেক ধরনের হাঁস দেখতে পাই। আমরা কিন্তু আমাদের অনেক ধরনের আমরা হাঁস মানে আছে, যে হয়তো আমাদের সাধারণত এমনি হাঁসগুলো চোখে পড়ে, কিন্তু অনেক জায়গায় দেখবে যে বেশ সুন্দর সুন্দর হাঁসগুলো সমুদ্রের পাড়ে বেশি আছে। তো সেটা বলতেছে সেই সাথে সাথে ওই যে হাঁসগুলো, সেই হাঁসগুলো দুলে দুলে যাবে সেই ইটার সাথে সাথে, বজরাটার সাথে সাথে, ঠিক আছে? আর কোনো লাইন? দিবে দিবে আমার আশায় রাখবে পেতে থানা। আচ্ছা, শক্তি দেবে মুক্তমালা আমার নজরানা। দিবে দিবে মানে এখানে যে যেখানে প্রতিটা তো পানির কথা বলা হচ্ছে, ঠিক আছে? সেই পানিতে, আচ্ছা সে পানির পরে আমরা তো একটা তীরে যাই, আমরা একটা তীরে যাচ্ছি না, সেই তীরে যাওয়ার পর যেটা হচ্ছে যে ওইখানে কেউ কেউ মানে ওয়েট করতেছে, এখানে তো পুরো একটা বণিকের একটা যে যে বাণিজ্য করছে তার নৌকার কথা বলেছে, তার কাজ কি? তার কাজ হলো বাণিজ্য করা, এক দেশের জিনিস আর দেশে নিবে। এখন যেমন আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করি না দেশের বাইরে, খুব সহজ। আগে গিয়ে এরকমটা ছিল, এরকমটা ছিল না। আগে কি হতো, আগে বেশিরভাগ আমাদের দেশে বা আমরা টাঙ্গাইল থেকে ঢাকায় বিজনেস করছি বা খুলনা থেকে ময়মনসিংহ বিজনেস করছি খুব সহজ ভাবে, যেটা আমাদের কাছে ওয়ান টুর ব্যাপার আছে, 3 দিন 4 দিনের মধ্যে আমরা পেয়ে যাবো, ঠিক আছে? কিন্তু আগে একদিন এরকম ছিল না, বছরের পর বছর তারা এই একটা কাজ করতে লেগে যেত। তো অনেক সময় দেখা যেত যে বণিকরা ঘর থেকে বের হচ্ছে 2 বছর 3 বছর পরে তারা হয়তো ঘরে ফিরে, এর মধ্যে ফিরতে পারে না, পানিতে পানিতে থাকে। তো এই যে বলছে দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, যে প্রতিটা দ্বীপে আমার জন্য একটা আস্থানা করে রাখবে সবাই, হ্যাঁ? শক্তি দিবে মানে যে ঝিনুক দিবে মুক্তমালা আমার নজরানা, যে ঝিনুক দিবে মুক্তমালা, আরো দিবে সাথে কি মুক্তমালা আমার নজরানা মানে গিফট, আমাকে উপহার দিবে। সবাই আমার জন্য ওয়েট করবে, আমি যাব, যাওয়ার পরে তাদের দ্রব্যগুলো আমাকে দিবে, সেই দ্রব্যগুলো নিয়ে আমি আরেক জায়গায় যাব, আর তাদের দ্রব্য কিনবো, কিনে আরেক জায়গায় বিক্রি করবো। এইভাবে আগে কি হতো,
বেচা কেনা হতো। আর এটা কি হতো, লম্বা প্রসেসে বিক্রি হতো, লম্বা অনেক সময় ধরে অপেক্ষা করতে হতো, কারণ সেই সময় তো পানির এখন যেমন খুব মানে ট্রেন আছে, যত কিছু আছে আমরা খুব দ্রুত চলে যেতে পারছি, আগে কি এতটা দ্রুত চলে যাওয়ার কথা কল্পনা করা যায়? তো এটা বললাম না, বছরের পর বছর এরকম সময় তারা 2 বছর 3 বছর 4 বছর লাগতো একটা, যখন কেউ এরকম বাণিজ্য করতে বের হতো। তো এই যে বলতেছে তাকে উপহার দিবে। আসো, আর কি কোনো লাইনে প্রবলেম আছে? কথা বলবো না কেউ? আর কোনো লাইনে প্রবলেম আছে? আচ্ছা, তাহলে তোমাদের কালকে যেটা পড়া থাকবে অবশ্যই শিশু শ্রমটা, আমি বারবার মনে করে দিচ্ছি এবং বারবার বলতেছি, তোমাদের বানিয়ে লেখা এবং নিজের বুদ্ধিতে লেখা, নিজের ব্রেনের থেকে লেখাটা প্র্যাকটিস করবা। নিজে বানিয়ে লিখে যদি নিজ বুদ্ধিতে লেখো, সেটা 10-এর মধ্যে 5 পাওয়া, আর মুখস্থ করে 10-এর মধ্যে 8 পাওয়ার মধ্যে আমার কাছে খুব বেশি কিছু মনে হয় না যে ওই 5 পাওয়া পেলেই বরং ভালো যে আমি নিজ বুদ্ধিতে নিজ জ্ঞানে লিখলাম। তো আমরা আর একটা বিষয়, তোমাদের যে কাল্পনিক গল্প কাহিনী লিখতে বলছি, সকালে যারা লিখছে সকালের অভিজ্ঞতা থেকে বলি, ওরা এক একজন অনেক বড় বড় করে লিখে ফেলছে, আবার কেউ ছোট করে ফেলছে একদম। কিন্তু তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, তুমি যে হোমওয়ার্ক করো আর যাই করো, তোমার আমাদের কিন্তু আসলে এখন আর সময় বেশি নাই, আমাদের কিন্তু আস্তে আস্তে মানে পড়ার দিকে ঝোঁক দিতে হবে, তো আর বেশি বাড়াতে হবে। তো অনেক সময় আমাদের কিন্তু পরীক্ষার প্রশ্ন যাই হচ্ছে না কেন, তার সর্বোচ্চ হাইস্ট নাম্বার 10, তার উপর কি হবে? তার উপর কিন্তু হবে না। আমাদের পরীক্ষায় যে মানের প্রশ্ন হোক, হয়তো 2 এর অ্যান্সার লিখি, 4-এর অ্যান্সার লিখি, 10-এর অ্যান্সার লিখি, কিন্তু তার থেকে বেশি অ্যান্সার থাকবে না যে তোমার জন্য 20 মার্কের, এরকমটা থাকবে না, ঠিক আছে? 10ই সর্বোচ্চ থাকবে। তাহলে আমি অনুচ্ছেদ বা গল্প যেটা লিখবো, আমি 10কে মাথায় রেখে লিখবো। অনেকেই আজকে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠাও লিখে ফেলছে, কিন্তু 4-5 পৃষ্ঠা পরে লিখছে যেটা, সেটা হলো যে তোমার কিন্তু অনেকগুলো সময় নষ্ট হলো, তোমার কাছে কিন্তু ওখানে পরীক্ষা দেওয়ার সময় পাবা না। বেশিরভাগ বাচ্চারা সময়ের অভাবে কিন্তু লেখা শেষ করতে পারে না। কাজে আমাকে মাথা রাখতে হবে, আমার অল্প সময়ের মধ্যে লিখতে হবে, কাজে আমি পৃষ্ঠা পর পৃষ্ঠা 4-5 পৃষ্ঠা লেখা দরকার নেই, আমাকে মূল কথা লিখতে হবে, মূল বিষয় রাখতে হবে। আমাকে 10 লাইনের 10 নাম্বারের জন্য আমি 12 লাইনের লেখা শেষ করবো, কিন্তু অবশ্যই আমাকে মূল 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 কথা লিখতে হবে, প্রতিটা কথাই জানি খুবই জরুরি হয়। তো যাই হোক, আমাদের যে শিশু শ্রম লিখবো সেটাও আমার মাথায় রাখতে হবে, এটার নাম্বার কত? 10। আমি অনেক বেশি কিছু লিখবো না, আমি মূল কথা এবং মূল যে বিষয়টা কি কি ক্ষতি হচ্ছে সেটা আমরা ওখানে তুলে ধরার চেষ্টা করবো। বা তোমার কাছে যে আরো কোনো তথ্য থাকে, যে আরো ভালো তথ্য আছে শিশু শ্রম নিয়ে, সেটা তুমি অ্যাড করতে পারো। তুমি তোমার বই আছে, সেই বই থেকে পড়ে 4 বার থেকে 5 বার পড়ো, তুমি কি করতে পারো? বানিয়ে সুন্দর করে লিখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের এখন যেটা করণীয় কি, অবশ্যই আমাদের 10-এর জন্য উপযোগী নাম্বার লিখতে হবে, 10-এর উপযোগী আমার সর্বোচ্চ 12 থেকে 13 নাম্বার, 13 লাইনের মাথায় রাখতে হবে, তার থেকে লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আর আমাকে মাথায় রাখতে হবে, এটা আমার প্র্যাকটিস করতে হবে, এইটাই আমাকে ধরতে হবে যে তার থেকে আমি বেশি লিখবো না। আমি যে 13 লাইন লিখছি, যে 13 লাইনটা আমার একদম গোল্ডের মতো চকচকা হয়, আবুল তাবুল উল্টা পাল্টা এক কথা দুইবারে ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা 3-বার 4-বার করে লিখবো না। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাসনিয়া সাবা, আচ্ছা, আজমাইনটা কি একটু আমাকে বলবা? আজমাইন তুমি, হ্যালো, না ওটা কথা বলো না। ওকে, আল্লাহ হাফেজ, হোমওয়ার্কটা তোমরা করো। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু অঙ্ক খাতা পাতে